প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন পিচ্চি হেলাল পুরস্কার ঘোষিত একজন শীর্ষ সন্ত্রাসী। সে রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় প্রভাব বিস্তার এবং আগামী কোরবানির গরুর হাটে ব্যবসাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আমার ছোট ভাই টিটনকে হত্যা করেছে। জেলখানার ভিতরেও পিচ্চি হেলালের সাথে টিটনের ঝামেলা হয়েছিল। পিচ্চি হেলাল দেশের একটু তালিকাভুক্ত সন্ত্রাসী। সে টিটনকে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে এবং ধরাছোঁয়ার বাইরে থাকতে চাইছে, নিয়ন্ত্রণ করছে আন্ডারওয়ার্ল্ড। পিচ্চি হেলালের অডিও রেকর্ডে বলেছে আমার ভাইয়ের ফরেন্সিক মোবাইলের ফরেন্সিক করার জন্য। আমিও তার সাথে একমত এবং সেই সাথে আমিও দাবি করছি তারও মোবাইলগুলো ফরেন্সিকে নেওয়া হোক, কারণ আমি কিন্তু সুষ্ঠু বিচারের জন্য এখানে আসছি। পিচ্চি হেলালের ব্যবহৃত মোবাইল ফোন, আচ্ছা। ভয়ঙ্কর খুনি, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসের অপরাধীরা কখনো নিজের অপরাধ স্বীকার করে না। পিচ্চি হেলালের অডিও রেকর্ডে যা বলেছে তা হলো চোরের মায়ের বড় গলা। টিটনের শোকাহত পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী আমার ভাইয়ের হত্যার প্রকৃত সুষ্ঠু ঘটনা তদন্তপূর্বক পিচ্চি হেলাল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দেশের আইন ও সর্বোচ্চ সাজা নিশ্চিত করুক। আমরা আমাদের ভাইয়ের হত্যার দ্রুত বিচার চাই। প্রিয় কলম সৈনিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন পিচ্চি হেলাল একজন ভয়ঙ্কর চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও খুনি। তার নামে একাধিক হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই পিচ্চি হেলাল তার বড় ভাই দীপুকে নিয়ে মোহাম্মদপুর বিএনপির সাবেক কমিশনার রাজুকে হত্যা করা হয়েছিল। এই মামলা সহ একাধিক মামলায় আদালতে বিচারাধীন রয়েছে। পিচ্চি হেলালের দাপটের কারণে রাজুর পরিবার আজও বিচার পায় নাই। আমার ভাইকে হত্যার এই মূল আসামির সমস্ত অডিও বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছে। তাতে আমার ভাই হত্যার বিচার পাওয়া নিয়ে আমি প্রচণ্ডভাবে শঙ্কিত। আমরা চাই পিচ্চি হেলালের মিথ্যা বক্তব্য যেন সঠিক বিচার প্রক্রিয়াকে প্রভাবিত না করতে পারে। পরিশেষে আপনাদের জানাতে চাই, আমার ভাই নিহত হওয়ার 1.5 মাস আগে যশোরে এসেছিল। তখন টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল তাকে মারা নীল নকশা করেছে। তখন আমি ওর কাছে জানতে চেয়েছিলাম পিচ্চি হেলাল কে। টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল ভয়ঙ্কর সন্ত্রাসী ও খুনি। আমি যখন যশোর থেকে জানতে পারি যে আমার ভাই মারা গেছে, প্রথমে আমি মেডিকেল কলেজ মর্গে যাই। আমার ভাইয়ের ওই বিভৎস চেহারা দেখে আমি মানসিকভাবে প্রচণ্ড ঘাবড়ে যাই, বিধ্বস্ত থাকি। এই জন্য এজাহারে এই কথাটা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার দাবি, একজন ভাই, আপনি আপনার ভাইয়ের বিভৎস ডেড বডি দেখার পরে আপনি কি সুস্থ মস্তিষ্কে সবকিছু তথ্য দেওয়া সম্ভব? শ্রদ্ধেয় কলম যোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের মধ্য দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের কাছে আমার ভাই খন্দকার নঈম আহমেদ টিটন হত্যার আসামিদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি ঘোষণা করছি। আমাদের আয়োজিত এই সংবাদ সম্মেলনে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে। একটা প্রশ্ন আছে, একটা বিষয় জানতে চাই। আপনার ভাই জামিনের পরে উনি কোথায় ছিলেন? এখানেই ছিল, ধানমন্ডিতে। এটা সম্ভবত ধানমন্ডিতেই ছিল, কিন্তু আমাদের ওই 233/1 সুলতানগঞ্জে ছিল না। আচ্ছা, আপনি যে একটা বলছেন যে গরুর হাট নিয়ে কথা বলছেন, মামলায় ওইটাই করা হচ্ছে। আচ্ছা, আইনত ব্যাপার উনি বলেন। আপনারা সবাই করলে কি বল? হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা উনি বলেন, আমি পরে বলতেছি।
1.5 মাস আগে আপনার ভাইকে হত্যা হুমকি দিয়েছেন সেই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন বা আপনাকে যখন আপনার ভাই ইনফর্ম করছে যে আমাকে এরকম হত্যা হুমকি দিয়েছে তখন আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন না আপনার ভাই কোনো ব্যবস্থা নিয়েছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আজকে সাইদ আক্তার রিপন ভাইয়ের নিযুক্ত আইনজীবী। আসলে দেখেন, আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলনে যে আমরা যেটা উল্লেখ করেছে, উনি ইতিমধ্যে যেটা উল্লেখ করেছেন, উনি কিন্তু বলেছেন যে 1.5 মাস আগে যখন যশোরে যায়, তখন কিন্তু যশোরে যাওয়ার পরে ওনাকে কিন্তু বলেছিল যে আমাকে মেরে ফেলার একটা নীল নকশা করা হচ্ছে। আমাদের এক সাংবাদিক ভাই জিজ্ঞাসা করেছেন যে এটার বিরুদ্ধে কোনো জিডি করা হয়েছে কিনা। যখন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ওনার দুই ভাইয়ের মধ্যে, তখন টিটন ভাই বলেছিল যে আমি ঢাকায় যেয়ে এটার আইনগত একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি জিডি করব। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা নিউজ জানি যে এই বিষয়ে কোনো জিডি করা হয় নাই। আর একটা বিষয় যে আপনারা উল্লেখ করেছেন যে এজাহারে শুধুমাত্র যে কজন আসামি আছেন সেখানে শুধুমাত্র কেন ছেলেলকে করা হয়েছে। দেখেন, মূল আসামি হিসাবেই কিন্তু তাকে উল্লেখ করা হয়েছে এখানে। এখন সবচেয়ে বড় বিষয় হলো, যেহেতু এজাহারে ওনার নাম আসছে, এটা একটা তদন্তের বিষয়। তদন্তের মূল বিষয়টা হলো যেখানে ঘটনা ঘটেছিল সেখানে যে ভিডিও ফুটেজ আছে সেটার কিন্তু একটা যাচাই বাছাই করলে তদন্ত অফিসার আমার মনে হয় একটা সঠিক তথ্য পাইতে পারে। এবং শুধু তাই নয়, আপনার যেরকম আমাদের এজাহারভুক্ত 1 নম্বর আসামি, উনি যে বারবার বিভিন্ন ভিডিও কলের মাধ্যমে মিডিয়াকে জানানোর চেষ্টা করছেন যে উনি চ্যালেঞ্জ করেছেন যে এটার সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই, এবং বলেছেন যে ওনার ভাইয়ের মোবাইল ফরেন্সিকে দেওয়ার জন্য। তো ওনার ভাই কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু উল্লেখ করেছেন যে ওনার মোবাইল, এমনকি টিটন সাহেবের যে মোবাইল ব্যবহৃত ছিল সেটার মোবাইলও যেন ফরেন্সিকে দেওয়া হয়। এবং সেই সাথে আমরা দাবি করছি যে এজাহারভুক্ত 1 নম্বর আসামির যে আমরা যেটুকু জানি, আমাদের কাছে ইনফরমেশন আছে যে 8টা ব্যবহৃত সিম আছে, সে 8টা ব্যবহৃত মোবাইল আমার মনে হয় যদি জব্দ করা হয় এবং সেটা যদি ফরেন্সিকে দেওয়া হয় তাহলে আসলে সত্য ঘটনা কিন্তু বেরিয়ে আসবে। ভাইয়া, এই ব্যাপারে আমার কোনো তথ্য নাই। কারণ হলো, আমি তো ও যতটুকু বলতো ততটুকুই জানতাম। হ্যাঁ, এর বাইরে আমি কিভাবে দেবো? আর আমি নিজে আপনাদের বলছি, আমি 17টা বছর দেশের বাইরে থাকা একজন লোক যে 17 বছর থাকে, তার কি আমি সিঙ্গাপুরে কাজ করছি, আবুধাবিতে কাজ করতেছি, আমি তাদের কিছু নিয়ম কানুনের ভিতরে হয়ে গেছি, পরিচালিত হয়ে গেছি। এখন সেই লোকটা চট করে যখন ঢাকায় আসলো, আমি 2019-এ আসছি, আয়সা প্রথমে একটা ক্যাটারিং চালু করি, কিন্তু করোনা আয়সা আমি বাধ্য হয়ে যশোরে ব্যাক করে আমি একটা হোম কিচেন চালাচ্ছি। একটা প্রতিষ্ঠান চালানো সো টাফ, আপনারা কিন্তু সবাই জানেন। তো এরপরে আমার ধারণা দেশ সম্বন্ধে একটু, এই 17 বছরের গ্যাপে, তো তার পক্ষে কি সবকিছু জানা সম্ভব? আমি আপনাদেরই প্রশ্ন করতেছি। ভাইয়া, একটা করে না, আমি সুপারম্যান না, আমি হিউম্যান এবং শোকাগ্রস্ত হিউম্যান। তো ভাইয়া, আপনি সবাই যদি এরকম করেন, আপনারাও কিন্তু হিউম্যান। So please think I am also human, one by one. জি, সুষ্ঠু নিরপেক্ষ বিচার, আর কিছু না। সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত আছে সবার সাথে, সেই সাথে আপনাদের সাথেও, কারণ আপনারা নিরপেক্ষ সুস্থ তথ্য দিয়ে সহযোগিতা করবেন ওদের। এবং সে 25টা বছর জেল খাটছে, আপনারা সবাই জানেন। জেল খাটার পরে বলছিল যে ভাইয়া আমি ভালো হয়ে যাব, সে তো সাজাটা পাইছেই। 25 বছর আমার দিয়ে কোনো বদনাম হবে না, এটা আমার কাছে বলছিল। কারণ 92-তে সে একটু আহত হয়েছিল এই মারামারি করে, তো তার সেই
ট্রিটমেন্টের জন্য আমার বেশ অনেক টাকা খরচ গেছে এবং আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান দোকান ওটাও প্রায় ধ্বংস হয়ে গেছিল। এই জন্য সে মেন্টালি গিলটি ছিল। হ্যাঁ, আমার মনে হয় এই জন্যই সে বারবার আমার কাছে এগুলো বলতো, এটা আমার ধারণা। আপনার পরিবারের সাথে পরিবারের সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, ইভন স্টিল আমার মা টেক কেয়ার করে, পরিচয় যোগাযোগ তো আছে। হ্যাঁ, কোথায় আছে সে? কোথায় আছে? কে? ও, সে বের হওয়ার পরে তার মা তাকে সাউথ আফ্রিকার একটা দেশে পাঠিয়ে দিচ্ছে, সাউথ আমেরিকা, সরি, এই দেশটার নাম আমি ঠিক জানি না। ভাই, পিচ্চি হেলাল যে আপনার ভাইকে হত্যা করছে, আপনাদের কাছে কি কি প্রমাণ আছে? আমি কিন্তু সব বলে দিছি যে কি কি বলছে, কি কি হয়েছে, প্রমাণ তো করবে অ্যাডমিনিস্ট্রেশন। আর ওর বলে দিছি যে ওর এই কি বলে অ্যাপস এর মাধ্যমে কথা বলতো, আর যে প্রমাণগুলো সেগুলো তো বাইর করবে তদন্তকারী কর্মকর্তারা, এবং আপনারা তথ্য দেবেন। হ্যাঁ, আপনাদের কাছে কোনো প্রমাণ বা কোনো কিছু সন্দেহ করছেন কিনা? আমরা তো সন্দেহ করছি দেখে তো মামলাটা দিছি, নাহলে তো মামলা দিতাম না। আচ্ছা, এখন আপনি বলতে চান এখন গরুহাট কি আছে কিনা? হ্যাঁ, কি আছে কিনা মামলা করার পরে আপনাদের? আমার হ্যাঁ, আমি তো নিরাপত্তার অভাব বোধ করতেছি। আপনি কি মনে করছেন যে আসলে এটা গরুহাটের না, এটা বিগত পূর্বের কোনো পরিকল্পিত বা কোনো বিষয়ভিত্তিক নিয়ে রিসেন্ট গ্যাঞ্জামটা গরুর হাট, এই জন্য এটা বলা হয়েছে। এখন এটা তো সুষ্ঠু তদন্তে বেরোয় আসবে। হ্যাঁ না? জি, জি। ভাইয়া, এখন এআই দিয়ে অনেক কিছু সম্ভব। আমরা দেখলাম যে ইরান ইসরায়েল দখল করে ফেলাইছে, কিন্তু বাস্তবটা কি তাই ছিল বলেন? ভিডিও অডিও যদি ওইটা হয় তো ওটা হওয়া উচিত ছিল। ইসরায়েলে এখন ইরানের ফ্ল্যাগ উড়ার কথা ছিল, তাই কি উড়েছে ভাইয়া? তাহলে সব ভিডিও সব অডিও কি সঠিক? প্রশ্নটা আপনাদেরই করতেছি। ভাইয়া, এই ভিডিওটা আমি দেখিনি, আমি জানি না, এটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমি যতটুকু জানি আপনাদের সবাইরে বলেছি। প্রশ্নটা আমি ধন্যবাদ। তাহলে কিসের ভিত্তিতে আপনি দাবি করছেন যে এই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালি জড়িত? আপনি কিসের ভিত্তিতে দাবি করছেন? মোবাইলের কথা হয়েছিল বা 1.5 মাস আগে, আমি আজকে সম্মেলনে বলেছি, আপনাদের কাছে বলে কপিও আছে। 26 তারিখে কথা হয়েছে, তার আগেও বলেছে যে জেলখানায় আমার সাথে তার দ্বন্দ্ব হয়েছে, সে আমি হুমকির সম্মুখীন, এটা বলেছি। বলেন। 1.5 মাস আগে কি হাটের কথা ছিল কিনা? 1.5 মাস আগে হাটের কথা ছিল না, ছিল যে ওর সাথে আমার জেলখানায় দ্বন্দ্ব, এখানেও দ্বন্দ্বটা হচ্ছে। হ্যাঁ, এবং সে খুব এইভাবে সে নিজেকে সেভ করে গেছিল, যার জন্য ওই যে এক ভাই বললেন যে সাংবাদিকদের দায়িত্বে সে যায় নাই। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ।